এবারে দাম এক একটা প্লেট হিসাবে দাম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অনেক দিন পর আবার একটা বড় ব্লগ করছি। জেনারেলি তো আমি একটু শর্টসই আপলোড করি, যতটা পারি আমার ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, বাট জেনারেলি কমই শেয়ার করা হয় বড় ব্লগ। বাট যখন আশেপাশে একটু ভ্যাকেশন হয়, একটু ঘুরতে যাই, দেখানোর মতন আমার মনে হয় যে দেখানোর মতন কিছু কন্টেন্ট থাকে, তখনই আমি জাস্ট বড় ভিডিও বানাই। তো এখন বাজে 4:20 মতন, আর আজকে হচ্ছে 20 তারিখ। শ্রেয়ান পেয়েছে ঈদের ছুটি অফিস থেকে, তো সেই জন্য ভাবলাম যে কি করব, ঈদের ছুটিটা বাড়িতেই কাটাবো। যাই, ছুটি যখন আশেপাশে কোথাও ঘুরে আসি, একদম অল্প খরচের মধ্যে একটু ভালো জায়গা। তো ভাবলাম যে অনেক দিন ধরে শ্রেয়ান বলছিল যে পাহাড় তো দেখলাম, দুবার পাহাড় দেখলাম পরপর, এবার কোথায় যাব কোথায় যাব। তো তখন আমি বললাম যে তাহলে এবার বকখালি চল, কারণ শ্রেয়ানেরও বকখালি যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল। শ্রেয়ানের আগেই গেছে, কিন্তু অনেক আগে গেছে ছোটোবেলা। তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে চল তাহলে একটু বকখালি ঘুরে আসি, কারণ বকখালিতে মানে কেউ ওয়ান ডে ট্রিপও করতে পারে, এতটাই ইজি ট্রিপ। আর চাইলে কেউ থেকেও সেই দিনটা থেকে এনজয় করে পরের দিন একটু কিছু দেখে আশেপাশে সাইট সিন পরের দিন ব্যাক করতে পারে। তো আমরাও সেটাই প্ল্যান করেছি। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি বকখালি। আমরা 21 তারিখে ফিরে আসবো রাত্রিবেলা। তো পুরো প্ল্যানিংটাই যেটুকু পেরেছি ছোটোখাটো ভিডিও দেখে আমি নিজেই করেছি। দেখি কতটা কি এক্সিকিউট করতে পারি। এখন তো বাজে 4:30 মতন। আমি 4:15 নাগাদ ঘুম থেকে উঠেছি, ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, এখন রেডি হব, চেঞ্জ করব। আর শ্রেয়ান বললো একটু কিছু খেয়ে যাব, কারণ বাইরের খাবারটা না এখন ইদানিং একটু খাওয়াটা বন্ধ রেখেছি, কারণ পরপর প্রচুর রিচ খাওয়া হয়ে গেছে। আর মানে অসুস্থ হতে চাইছি না আর কি, সেই জন্য বাইরের খাওয়াটা একদিন দুদিন যতদিন পারি একটু বন্ধ রাখা। তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট যেরকম আমরা রোজই খাই, ওটস বা মিউসলি এসবই খাই আমরা। তো ওটস দুধ দিয়ে চিয়া সিডস দিয়ে একটা ওটমিল টাইপের ভিজিয়ে রেখে দিয়েছি বাউলে, ওটাই এখন খেয়ে নেব। খেয়ে চেঞ্জ করব, দেন সোজা চলে যাব এখান থেকে শিয়ালদা। আগরপাড়া থেকে ট্রেন ধরবো। বাড়ি থেকে বেশ কিছুটা হাঁটা ডিস্টেন্স, আমাদের 10 মিনিটের স্টেশনের রাস্তা। হেঁটে আগরপাড়া থেকে চলে যাব শিয়ালদা, অ্যান্ড দেন শিয়ালদা থেকে ইচ্ছে আছে 7:14 যে নামখানা লোকালটা, মানে যেটা লক্ষ্মীকান্তপুর লোকাল, বাট লক্ষ্মীকান্তপুর থেকে আবার 20 মিনিট হল্ট দিয়ে নাম চেঞ্জ করে নামখানা যায়। ইচ্ছে আছে ওই ট্রেনটাই ধরবো। তো দেখা যাক কতদূর কী করতে পারি, যতটা যা পারবো তোমাদের সাথে তো শেয়ার করবোই, কম খরচায় কি বাজেট ট্যুর করতে পারি কি না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আজকে। তো এখন 5:30 বেজে গেছে, দুজনেই রেডি হয়ে গেছি, আর এক্ষুনি বেরিয়ে যাব, কারণ 5:54 এখান থেকে ট্রেন আছে। বেশি দেরি করলে আবার ট্রেনটা মিস করতে চাইছি না। তো এখন আগরপাড়াতে এসে ট্রেনের জন্য লেট করছি। ট্রেন প্রায় 10-15 মিনিট লেট। আগের ট্রেনটাও বেরিয়ে গেল মাত্র, দেখা যাক কখন আসে। তো 5:54 গেদে শিয়ালদা লোকাল ধরে আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদার সাউথ সেকশানে, আর ট্রেনেও দিয়ে দিয়েছিল 7:14 নামখানা লোকাল। এখন 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, ওটাই ধরবো। এই 7:14 শিয়ালদা নামখানা লোকালটা কিন্তু ডাইরেক্ট নামখানায় যায়, তবে লক্ষ্মীকান্তপুরে ঢোকায় 8:54 নাগাদ। আর তারপর লক্ষ্মীকান্তপুর স্টেশনে 20 মিনিটের হল্ট দেয়। তো ওই সময়ে যারা কিছু খেয়ে আসনি, ওখান থেকে ব্রেকফাস্ট কিছু করে নিতে পারো। 9:15 লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে ছেড়ে নামখানায় 10:05 কি 10:10 মধ্যে কিন্তু এভরিডে ট্রেনটা ঢুকিয়ে দেয়। আর এই লাইনের ট্রেন জেনারেলি একদমই লেট করে না, বাট খুব ভিড় হয়। তো আমরা চলে গেছি এখন নামখানা স্টেশন থেকে বেরিয়ে দেখব টোটো বাস অটো কিছু পাই কিনা, তারপর ওটা ধরে সোজা চলে যাব বকখালি বাস স্ট্যান্ড। তো স্টেশন থেকে বেরিয়ে কেউ যদি যেতে চাও ডাইরেক্ট বকখালি, সেই ক্ষেত্রে টোটো পেয়ে যাবে, কিন্তু রিজার্ভে 400-500 টাকা মতন চায়। তো একটু হেঁটে 7 মিনিটের হাঁটা পথে যদি মেন রাস্তায় চলে আসো, ওখান থেকে টোটো শেয়ারে যেতে পারবে। ওই পার হেড 60 টাকা মতন পড়ে যাবে যদি 6-7 জন হয়ে যায়। এখানে হাতানিয়া আর দোয়ানিয়া নদীর ওপর নামখানা ব্রিজটা রয়েছে, এটা দিয়েই কিন্তু পারাপার করতে হয়। আর বকখালি যেতে ওই সময় লেগে যায় টোটোতে 40 মিনিট মতন। আর বাস যদি নাও, ওখান থেকে বাস প্রচণ্ড ভিড় হয়, তবে বাস নিলে
সোয়া 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। এখানে দেখো নদীর ওপর কতগুলো মাছ ধরার ট্রলার। তো আমরা বকখালি পৌঁছেই কিন্তু বাস স্ট্যান্ড থেকে যারা ডাকে আর কি হোটেলের জন্যে, যে নতুন হোটেল বলে, চলে এসেছিলাম এই হোটেলটাতে, হোটেল সূর্য। বেশ ভালো হোটেল ছিল, আমি রুম দুটো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই রুমটা কিন্তু ডিলাক্স রুম। এটা নন এসিতে ভাড়া পড়ছিল 1250 টাকা, আর যদি এসি নিতে চাও তাহলে 1500 টাকা। বাকি সিজন ওয়াইজ ডিপেন্ড করছে, বাড়ে কমে। আর আমরা নিয়ে নিয়েছিলাম এই নন এসি রুমটা। অ্যাকচুয়ালি এখানে এসি আছে, বাট নন এসিতে চার্জ পড়ে 700 টাকা, আর এসি নিলে সেটা 950 টাকা হয়ে যাবে। যেহেতু খুব ঠান্ডা ছিল আমাদের এসি লাগেনি। তো হোটেলটা বেশ ভালো, যে হোটেলটা আমরা পেয়েছি। হোটেলটার নাম হচ্ছে হোটেল সূর্য, একদম নতুনই হয়েছে। যেই রুমটা আমরা পেয়েছি সেই রুমটা আমি দেখিয়ে দিচ্ছি। বেশ আলো বাতাস খেলছে, কিন্তু এই জায়গাটাতে বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে, যেহেতু হোটেলটা নতুন, তো আমাদের স্ট্যান্ড থেকেই বললো যে এখানে টোটো সার্ভিস বিচে যাওয়ার, বাস স্ট্যান্ডে যাওয়ার ফ্রি। তো ওয়াইফাইও আছে, সেই জন্য এই হোটেলটা চুজ করলাম। আর রুমগুলো কিন্তু আমার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড়, ভালোই লাগলো। বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে। তোমাদের সাথে আমি আমার যে রুমটা আমরা নিয়েছি সেই রুম ট্যুরটা শেয়ার করে দিচ্ছি। একদিনের জন্যই নিয়েছি, কালকে সকালে চেক আউট করে বেরিয়ে যাব। তো এইটা আমাদের রুম, আর এগুলো কিন্তু এসি রুম। এখন আপাতত নন এসি করে দিচ্ছে, বাট কালকে থেকে আর দিতে পারবে না। তো এইটাই আমাদের রুমটা। এখানে একটা মিরর আছে, আর এখানে সুন্দর জানলা আছে, তাই বেশ আলো বাতাস খেলছে। যেহেতু পুকুরটাও একদম সামনে, তো মেবি সেই জন্য। আর বেডটাও বেশ ভালোই বড়, মানে চাইলে 4 জনও শুয়ে ফেলতে পারবে। যদি ফ্যামিলি নিয়ে আসে তো 4 জন শুতে পারবে। আর ওয়াশরুমটাও দেখিয়ে দিই। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এখানে বালতি, মগ সব কিছু দেওয়া আছে স্নানের জন্য। এখানে একটা বেসিন, এখানে কোমোড আছে। তবে আজকে যেহেতু উইকডে, তো এই রুমটা আমাদের পড়েছে 700। তাও শ্রেয়ান অনেকবার রিকোয়েস্ট করলো বলে 750 বলছিল। বাট নন এসি রুম এটা নিয়েছি আমরা, বেশ বড় আছে রুমটা। এটা 700-তে পেয়ে গেছি। কিন্তু যেহেতু কাল থেকে ঈদের জন্য অনেক মানুষ আসছে, ইভেন আজকেও আমরা দেখলাম প্রচুর লোক এসেছে। ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, এখানেও প্রচণ্ড ভিড় ছিল। বকখালি মৌসুমী আইল্যান্ড অনেকেই ঘুরতে এসেছে। তো সেই জন্য কালকে থেকে শুনছি ওনারা বলছেন যে 950 আর 1050 ছাড়া রুম পাওয়া যাবে না। তো সেই জন্য ভালোই হয়েছে, মানে আজকে ভাবছি যে আজকে এসে আমরা ভালো করেছি যে ছুটিটা ছিল। তো সস্তায় বকখালি ঘোরা হয়ে গেল। কোনো প্ল্যানিং ছিল না, হুট করে প্ল্যান করে বেশ ভালোই হোটেল পেলাম। তোমাদের সাথে আরও 2-একটা রুম আমি শেয়ার করে দেবো, এখানে কীরকম দেখতে না দেখতে। আমি ওনাদের সাথে কথা বলেছি, ওনারা বলেছে রুম দেখিয়ে দেবে। তো যতটা পারি শেয়ার করে দেবো। এই হোটেলে যদি কেউ আসতে চাও, হোটেলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। হোটেলের নাম কিন্তু সূর্য, আর বাস স্ট্যান্ডের থেকে বেশি দূর নয়। টোটো সার্ভিস ওরাই দিচ্ছে ফ্রিতে। যেহেতু বললাম বাস স্ট্যান্ড থেকেও, বাস স্ট্যান্ডে ছাড়বেও, আর বকখালি বিচে দিয়েও যাবে। এরপরে আমরা আই থিঙ্ক একটু জিজ্ঞেস করে নেবো যে সাইট সিংয়ের জন্য কীরকম ওরা যায় কি না, বা কীরকম চার্জ নেয়। তো যদি কিছু জানতে পারি তোমাদের সাথে শেয়ার করবো। এই যে হোটেলের কার্ডটা, এখানে দেখো লেখা আছে ওয়াইফাই ফ্রি, টোটো সার্ভিস ফ্রি, আর হোটেল নেম সূর্যা বকখালি। এখানে 2টো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, চাইলে এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এটাও একটা হোটেলের কার্ড পেয়েছি। এখানে আসতেই আমি ডান হাতে দেখলাম, গলিটার ভেতর দিয়ে ঢুকেই ডান হাতে শিখা হোটেল। এটাও কিন্তু আমি শুনেছি বেশ ভালো হোটেল। তো চাইলে এটারও কন্ট্যাক্ট নাম্বার আছে, এটার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। 1 মিনিট ডিস্টেন্স বাস স্ট্যান্ড থেকে। তো এই আমাদের হোটেল সূর্য, এসি নন এসি সব কিছুই অ্যাভেলেবেল। দেখতেই পাচ্ছ অনেকটাই বেশ বড়, তো প্রচুর রুমস রয়েছে। আর এই যে নিচের টোটোগুলো দেখছো, এরাই কিন্তু পার্সোনাল টোটো সার্ভিস দেয় শুধু হোটেলের হয়ে। এরা কেউ সাইট সিংয়ে নিয়ে যায় না, কারণ ইউনিয়ন থেকে আদারওয়াইজ ঝামেলা করবে। আর সামনে দেখো এত বড় একটা পুকুর রয়েছে। তো যিনি আমাদের টোটো করে নিয়ে যাচ্ছিলেন উনি আমাদের বকখালি বিচে ছেড়ে দিয়েছিলেন। তো আমরা এখন বিচে চলে এসেছি। এখানে কিন্তু একটা সুন্দর পিকনিক স্পট আছে বকখালির, সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু বকখালির পিকনিক স্পট, দেখতে পাচ্ছ কতটা বড়। এগুলো ভাড়া করে শীতকালে প্রচুর মানুষ পিকনিক করে। আর এখানে কিন্তু মার্কেট রয়েছে অনেক, সন্ধ্যেবেলা এলে বেশি ভালো লাগে। একটা সুন্দর দুর্গা মন্দির, কালী মন্দিরও রয়েছে। তো বিকেলবেলা সন্ধ্যেবেলা যখন লাইটিং হয় তখন খুব ভালো লাগে দেখতে।
তো এখানে ক্যানেল বা খাল যেটাকে বলে আর কি, এটা আছে। এটা এক এক সময় স্রোত এমন থাকে যে টেনে নিয়ে চলে যেতে পারে। এই যে ক্যানেলটা আছে এটা কিন্তু ভীষণ রিস্কি, আর বেশ অনেকখানি জল পার করে যেতে হচ্ছে সমুদ্রে। তো এটা একটু বুঝে শুনে যে পারবে যাওয়া উচিত, নাহলে বাচ্চাদের অ্যাভয়েড করাই ভালো। বকখালি বিচে যাওয়ার কিছুটা রাস্তা এত নোংরা, এরকম পিছল কাদা। ফাইনালি 10 কিলোমিটার পেরিয়ে তারপর সাদাবালির বিচ। হে ভগবান, মানে আমি কি বলবো, ওয়ান ডে ট্রিপের জন্য কম খরচের জন্য তো ঠিক আছে যে মানুষ হয়তো কোনো প্ল্যানিং করেনি, বাট হুট করে ভাবলো কোথাও একটু ঘুরে আসি, উইকেন্ড ট্রিপ করে আসি, তার জন্য আমি বলবো ফাইন। বাট কোথায় কত দূর থেকে এসেছি, মানে এখনও বিচ ততটাই দূর অ্যাকচুয়ালি, প্রায় 2-1.5 কিলোমিটার তো হবেই হেঁটে আসছি। আর সিরিয়াসলি মানে এত নোংরা, এত কাদা, আর ক্যানেলেও এতটা জল। বাকি এই ক্যানেল কিন্তু জোয়ারের সময় বেশ ভর্তি থাকে, আর এটার বেগ খুব জোরে থাকে। তো এখান দিয়ে পারাপার হওয়া তখন খুবই রিস্কি, আর সবাই বারণও করেন যারা লাইফ গার্ডরা থাকেন। তো সেই বুঝে শুনে আসা উচিত। আর পা এত কাদা কাদা হয়ে গেছে, মানে আমার হেঁটে চিপেও ইচ্ছে করছে না। বাট হ্যাঁ, সাদা বালির বিচ এটা, তো সেই জন্য দেখেও ভালো লাগছে, এরকম দেখিনি কখনো। এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স, বাট ওয়ান টাইম এক্সপিরিয়েন্স। বকখালি বিচে যেতে গিয়ে চোখে পড়লো হঠাৎ করে কত বড় বড় গর্ত রয়েছে, যেখানে বেসিক্যালি প্রচুর লাল কাঁকড়া রয়েছে। আর লাল কাঁকড়াগুলো কিন্তু মানে কাছ থেকে তো কেউ থাকে না, একটুখানি কাছে গেলেই পায়ের আওয়াজ পেলে ওরা ভেতরে ঢুকে যায় গর্তের। কিন্তু অনেকটা দূর ডান দিক বাদিক তাকালে দেখা যাবে পুরো চাদরের মতন বিছিয়ে রয়েছে লাল কাঁকড়া, যেরকম দেখা যায় জেনারেলি দীঘার তালসারি এরিয়াতে। ইভেন এখানেও লালগঞ্জ বিচ রয়েছে, এই লালগঞ্জ বিচেও কিন্তু প্রচুর লাল কাঁকড়া রয়েছে। লাল কাঁকড়ার বিচ বলা হয় ওটাকে বকখালির। এখানে দেখো কত বড় একটা লাল কাঁকড়াকে ক্যামেরাতে যেটুকু পেরেছি ধরতে পেরেছি। আর কত লাল লাল কাঁকড়া দূরে দেখতেই পাচ্ছ, আশা করি ছড়িয়ে ছিটিয়ে আছে। এতটা দূরে বিচ, বাট ফাইনালি এসে একটু শান্তি হচ্ছে, সমুদ্রের জলটা পায়ে লাগছে, ঢেউটা বেশ ভালোই লাগছে। বেশিক্ষণ থাকবো না, ওই 15 মিনিট আধা ঘন্টা মতন থাকবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। তো যখন আমরা বকখালি বিচ থেকে ফিরছিলাম, তখন এই কাদা রাস্তাটা পার করার পর একটা জিনিস দেখতে পেলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক এই রাস্তাটা পেরোনোর পরেই জলের মধ্যে, ওই অল্প ক্যানেলের জলে এত ছোট ছোট শামুক ভর্তি গিজগিজ করছে। আর ভালো করে নোটিস করলে দেখতে পাবে ওরা কিন্তু প্রত্যেকেই নড়ছে, মানে প্রত্যেকটা শামুকই কিন্তু একদম জ্যান্ত শামুক। এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম একটু মার্কেটে, আমার ওখান থেকে কিছু চাবির রিং কেনার ছিল। আর বকখালির খুব সুন্দর ফ্রিজ ম্যাগনেট পেয়েছিলাম, তো ওখান থেকে একটা নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম ওখান থেকে সাইট সিংয়ের জন্য টোটো বুক করে লাঞ্চটা সেরে নিতে বনশ্রী এসি হোটেলে। ওখান থেকে নিয়েছিলাম কাতলা মাছ আর চিকেন থালি। আর তারপরে তাড়াতাড়ি হোটেলে গিয়ে 10-15 মিনিটের মধ্যে রেডি হয়েই বেরিয়ে গেছিলাম, যার জন্য আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি। বাট আমরা 5টা সাইট সিংয়ের স্পট বুক করেছিলাম, যার মধ্যে প্রথম ডেস্টিনেশন কিন্তু আমাদের ছিল হেনরি আইল্যান্ড। তো সেজন্য আমি আর শ্রেয়ান রেডি হয়ে টোটো করে বেরিয়ে গেছিলাম। হেনরি আইল্যান্ডে একদম ঢোকার মুখেই কিন্তু এন্ট্রি টিকিট রয়েছে, আর পার পারসন 10 টাকা করে। এখানে একটা বোর্ড দেওয়া আছে সতর্কীকরণের জন্য। হেনরি আইল্যান্ড কিন্তু চোরাবালির বিচ, তো সেই জন্য জেনারেলি নামতে বারণ করছে। বাট নামলেও কোনো অসুবিধে নেই, শুধু বেশি দূর না গেলেই হলো। আর এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আমি জানি না আদৌ এই ওয়াচ টাওয়ারটা ইউজ হয় কি না। কিন্তু আমরা ঢুকতে ঢুকতে একটা জিনিস নোটিস করলাম, যেটা আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। এখানে প্রচুর এরকম ছোট ছোট পুকুর টাইপের করা আছে, যেগুলো কিন্তু পুরোপুরি মৎস্য প্রকল্পের জন্যই ইউজ করা হয়, মাছ চাষের জন্য বেসিক্যালি এগুলো করা। তো এত তাড়াতাড়ি হোটেল থেকে রেডি হয়ে বেরিয়ে গেছি, মানে কোনো রকম কিছু প্ল্যানিং ছাড়াই। আমরা ভেবেছিলাম যে আজকে তো বকখালি এসেছি, আজকের দিনটা কিছু করব না, একটু রেস্ট নেবো, কারণ ঘুম হয়নি, 4:30টার সময় ঘুম থেকে উঠতে হয়েছে, আর রাতে ঘুমিয়েছি 2টোর পর। তো এই জন্য ভেবেছিলাম আজকে দুপুরটা একটু ঘুমাবো, ঘুমিয়ে
কালকে আমরা সাইট সিং করবো, কিন্তু আজকে বিচে গিয়ে, বকখালি বিচে গিয়ে সাইট সিংয়ের জন্য পেয়ে গেলাম। ওখানে বললো যে দুজনের জন্য 350 টাকা, 5টা জায়গায় ঘুরিয়ে দেখাবে। তো সেই জন্য আমরা দুজন জাস্ট মানে আধা ঘন্টার মধ্যে খেয়ে দিয়ে লাঞ্চ করে আমি গিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করেছি, যতটা সম্ভব আমার পক্ষে তাড়াতাড়ি করা। 10 মিনিটের মধ্যে রেডি হয়েছি। একটুখানি ভাবলাম যে সাইট সিংয়ের জন্য জামা কাপড় নিয়ে এসেছি, তো পরবো না কেন। তো সেই জন্য শ্রেয়ানকেও রেডি করেছি। ওর এই কোয়ার্ড সেটটা দীঘা যাওয়ার সময় কিনেছিলাম, এটা আমার এত ভালো লাগে, আমি ভাবলাম বকখালি যাওয়ার জন্য এটাই। আর দীঘাতেও আমরা দুজনে এটাই পরেছিলাম, কোয়ার্ড সেটটা। তো ফার্স্ট লোকেশন আমাদের এখন হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডটা ভীষণ সুন্দর জায়গা, এখানে ম্যানগ্রোভ অরণ্য ভর্তি, বিশেষ করে এই সেতুটা যেখানে দেখাচ্ছি তোমাদের, দেখে নাও। এইখানে কিন্তু যে কটা গাছ আছে মোস্টলি সব সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য সেই সব গাছই রয়েছে। আর জল যে ভর্তি এখানে, হঠাৎ করে শ্রেয়ান নোটিস করালো যে জলের মধ্যে কিন্তু অনেক বড় সাইজের শামুকগুলো রয়েছে। আর এই সাঁকোটা দিয়ে সোজা হেঁটে গেলেই কিন্তু বিচ। আর দেখো শামুকগুলো কত বড় বড়, সব মুভ করছে। আমার ক্যামেরাতে যেটুকু দেখাতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম, বাট পুরো গিজগিজ করছে, ভর্তি শামুক এখানে। হেনরি আইল্যান্ডে জেনারেলি কাউকেই নামতে দেওয়া হয় না, কারণ এখানে চোরা বালি, চোরা স্রোত আছে, তো সেই জন্য এখানে চারিদিকে বোর্ড দিয়ে রেখেছে। বাট এই জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে, মানে আমার মনে হচ্ছে পুরো সব যা যা লোকেশন আছে তার মধ্যে হয়তো এই জায়গাটাই সব থেকে সুন্দর। তো হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে নেক্সট লোকেশন আমাদের ছিল বেনফিশ মৎস্য বন্দর। এখানে যাওয়ার সময় এত সুন্দর সুন্দর পদ্ম আর সূর্যমুখী ফুলের চাষ দেখেছি, এত ভালো লাগছিলো। আচ্ছা, এখান থেকে কিন্তু বাই দ্য ওয়ে এই যে বোটগুলো দেখছো, বড় বড় বোট লঞ্চ, এগুলোতে করে জম্বুদ্বীপ যাওয়া যায়। জম্বুদ্বীপ হচ্ছে প্রায় বিলুপ্ত প্রায় একটা বিচ, তো অনেক দূর থেকে দেখায়, পার হেড 150 করে পড়ে জনপ্রতি, কিন্তু এখন 25 জন বা 35 জন ম্যাক্সিমাম না হলে নিয়ে যায় না। আর এই জায়গাটাতে কিন্তু একদম মাছ চাষ করার জন্য যে দেখছো, মাছ ধরার জন্য ট্রলারগুলো রয়েছে, নৌকোগুলো রয়েছে, সেগুলো এখানে রাখা আছে। এখানে একটা ইউনিক জিনিস দেখলাম, এত বড় একটা দাঁড় মতন, যেটাকে মাছ ধরার সময় ফেলা হয়, আর যখন ছিপ তোলা হয় বা জাল তোলা হয় তখন ওই চাকতিটার ইউজ করা হয়। আর এখানে অন্যান্য দিন এত ট্রলার থাকে না, সব বেরিয়ে যায় মাছ ধরার জন্য সকাল সকাল, কিন্তু আজকে এতগুলো রয়েছে কারণ আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে 20 আর 21 তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে। তো সেই জন্য বেশিরভাগ ট্রলারই বেরোয়নি, সবকটা এখানেই রয়েছে। আর ওই যে দাদা আসছেন, উনি আমাদের সব কিছু বলে বলে দিচ্ছিলেন। উনি বলছিলেন এখানেই কিন্তু এই বোটগুলো, জাহাজগুলো সব তৈরি করা হয়। ওইখানে দেখো সব তৈরি হচ্ছে, একদম নতুন সদ্য হাত দেওয়া হয়েছে। আর এইখানে কিছু পুরনো এরকম বোট ট্রলার পড়ে আছে, দেখতে পাচ্ছ। এই ট্রলারগুলো কিন্তু উনি বলছিলেন যে বাংলাদেশিরা যারা বর্ডারে কখনো কখনো ঢুকে পড়ে, তাদের অনেক সময় জেলও খাটতে হয়, আর এইগুলো তাদের থেকেই ধরা হয়েছে। আর দেখো এখানে কি গুলছে না কি মাছ বলছিল, সব ঘুরে বেড়াচ্ছে মাটির ওপর, নিঃশ্বাস নিচ্ছিল। এখানে গিয়ে দেখছিলাম একজন দাদু, উনি মাছ ধরছিলেন, তাও আবার নিজের বাড়ির জন্য। তো অনেকগুলো মাছ উঠেছিল, জাস্ট 2 মিনিট জাল ফেলেছিল তাতেই।
প্রচুর কুচো কুচো চিংড়ি উঠেছিল, আর সাথে দু একটা কিন্তু বড় চিংড়িও উঠেছিল, আর সাথে একটা ট্যাংরা মাছ আর একটা ভোলা মাছ উঠেছিল। মাছগুলো মানে ছাড়ানোর জন্য জাল প্রচণ্ড আওয়াজ করছিল, আর আরও বলছিল যে আরও জাল ফেলবে, আরও অনেকগুলো মাছ তুলবে। তো মোটামুটি এখানে এনাদের বাড়িতে রোজই মাছ চলে আসে একদম ফ্রেশ। এখানে বাইরে এসে দেখলাম ডাব বিক্রি হচ্ছে, তো অনেক দিন সমুদ্রের পাড়ে যাওয়া হয় না, ডাব খাওয়া হয় না, তো সেই জন্য শ্রেয়ানার আমি ডাব খেলাম। মাত্র 30 টাকা করে ডাব পাওয়া যাচ্ছিল। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল কার্গিল বিচ। আর কার্গিল বিচের সানসেট সবাই হয়তো জানো, ভীষণ সুন্দর লাগে দেখতে, এখনও দেখতে পাচ্ছ। মেঘ ঢাকা আকাশ ছিল, তো সেই জন্য সানসেট আজকের দিনে হয়তো দেখাই যাবে না, বাট এই দৃশ্যটাও কিন্তু মানে অসাধারণ সুন্দর লাগছিল। তো এখন আমরা চলে এসেছি কার্গিল সি বিচ, আর এটা আমাদের থার্ড লোকেশন। তো অ্যাকচুয়ালি কার্গিল সি বিচটা সানসেট দেখতে ভীষণ ভালো লাগে, এত সুন্দর লাগছে এই জায়গাটাতে এসে। এখনও খুব সুন্দর লাগছে, সানসেটের টাইম তো আছে এখনও, বাট এখানেও এত সুন্দর লাগছে। সূর্যটাকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, বাট এত শান্তি, এত সুন্দর হাওয়া, পুরো ফাঁকা বিচ, এরকম দেখতেই পাচ্ছ, হয়তো কেউই নেই বলতে গেলে। এই দেখো মাত্র 2-3 জন লোক এখানে হাঁটাহাঁটি করছে, আর আমরা রয়েছি, আর এদিকেও কেউ নেই। ভাবলাম যে এসে একটু টাইম কাটিয়ে যাই। এখানে সব এত বড় বড় উইন্ড মিলসগুলো রয়েছে, তো এখানকার সামনে দিয়েই যাচ্ছিলাম। আর এই যে দেখছো র্যাডার ওপরে, এই র্যাডারে কিন্তু সিগন্যাল দেওয়া হয়, মানে এগুলো কিন্তু রয়েছে কোস্টাল গার্ডের আন্ডারে। অন্য কোনো দেশের যদি জাহাজ ট্রলার কিছু ঢুকে পড়ে, তাহলে সেটাকে ডিটেক্ট করার জন্যই কিন্তু এটা সিগন্যাল দেয়। আর ঠিক এখানেই সামনের দিকে দেখছিলাম একটা খুব সুন্দর মন্দির, আর এটা একদম লোকাল মন্দির। এখানকার সব মন্দির, বেশিরভাগ মন্দিরই কিন্তু এরকম, যেখানে গঙ্গা দেবী পূজিত হন, সাথে ভগীরথ আর বন দেবী খুব কমন এখানে পুজো করা হয়, আর কপিল মুনিও রয়েছেন। তো তারপর নেক্সট চলে গেছিলাম আমরা ইকো পার্কে, যদিও বা এখানে দেখার মতন সেরকম কিছুই নেই, বাট 20 টাকা করে টিকিট দিয়ে ইকো পার্কে ঢুকে গেছিলাম। আর বেশ ভালো লাগছিল, কারণ এখানে ছোট বাচ্চাদের জন্য দোলনা ফোলনা ছিল, পার্কের মতন রয়েছে। তো আমরা অনেকক্ষণ, তো শ্রেয়ানও এখানে বেশ মজা করছিল, এটাতে উঠে বলছিল অনেকদিন এসবে ঘুরি না, একটু ঘুরিয়ে দিত। না না কাঁদে না, তোমাকে পার্কে নিয়ে এসেছি, মজা পেয়েছো? এবার আমি বড় তাড়াতাড়ি ওই সাইডটা চলো, ওখানে খুব সুন্দর সবাই রয়েছে। না আমি চলবো না। বাসটা তো দড়ি দিয়ে বাঁধা ভাই, নাইলনের, তাও আবার গাছগুলো দেখ অবস্থা একবার, খুব সুন্দর লাগছে। তোলো তোলো। ইকো পার্কের ভেতরেও কিন্তু এরকম টেন্ট রয়েছে, যার ভেতরে সব রকম সুব্যবস্থাই রয়েছে, এসি, কোমোড, এভরিথিং। তো আমাদের পুরো ঘোরা কমপ্লিট হওয়ার পর কাকাকে 350 টাকা মিটিয়ে আমরা চলে এসেছিলাম মার্কেটে। তো আরও কয়েকটা কিছু চাবির রিং শপিং করলাম, ব্যাগ ট্যাগ, বল, বাচ্চাদের খেলনার জন্য যে বালি কোরানো, তারপর ঝিনুকের সেট, অনেক কিছুই এখানে কিন্তু পাওয়া যাচ্ছিল, নর্মাল দীঘাতেও যেরকম পাওয়া যায়। এখানে এই গাড়িগুলো রয়েছিল যেগুলোতে করে বাচ্চাদের ঘোরানো যায়, আই থিঙ্ক কিছুক্ষণের জন্য কিছু চার্জ নেয়। দেন বিচে আসার পর দেখতে পেলাম এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, আর সব দোকানপাট একদম পরপর লাইন দিয়ে, আইসক্রিম, পাপড়ি চাট, চায়ের দোকান, ফুচকা, ভুট্টা, আর অবভিয়াসলি ফ্রেশ মাছ ভাজা। তো আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম, চা, ও লেবু চা খেয়ে নিয়েছিল। এখানে ক্যানালের জলটা বেশি ছিল না, সেই জন্য ভেবেছিলাম হাঁটতে হাঁটতে একটু বিচের দিকে যাই। তো টোটো করে সাইট সিং করে এলাম, সাইট সিংয়ে ওই 350 টাকা মতন দিয়ে মিটিয়ে চলে এলাম।
এখানে আচ্ছা বলে রাখি, এখানে কিন্তু একটু স্ক্যামও হয়। তোমাদের প্রথমে লোকেশান দেখাবে, যেখানে 5টা লোকেশানের জন্য 500 টাকা চার্জ, রিজার্ভে 350 টাকা চার্জ দুজনের, কিন্তু লাস্ট মোমেন্টে বলবে এই যে ইকো পার্ক তো বাচ্চাদের জন্য, ইকো পার্কে কি কোনো লাভ নেই এই সেই। তো ওগুলো একটু যাচাই করে নেবে ওঠার আগেই, কিন্তু টোটোর সাথে ভালো করে কথা বলে নেবে যে ইকো পার্কে আদৌ নিয়ে যাবে কি না, যদি নিয়ে যায় দেখার কিছু আছে কি না, বা যদি তোমরা না যাও চার্জ কিছু কমবে কি না, এসব নিয়ে ভালো করে কথা বলে নেবে। আর এখন আবার এসছি বকখালি সি বিচে। আজকে সানসেট একদম দেখা যায়নি, আমার ইচ্ছে ছিল সানসেট দেখার, বাট অনেস্টলি আজকে এত মেঘ করে রয়েছে, সূর্য তো সকাল থেকে সেরকম মুখ দেখায়নি। তো ওয়েদার ভীষণ ঠান্ডা, ভীষণ হাওয়া দিচ্ছে, জলও প্রচণ্ড ঠান্ডা, পায়ে লাগছে। কিন্তু এখন হাওয়া এত দিচ্ছে বুঝতেই পারছো, কথা আমি ভালো করে বলতে পারছি না, শুনতে পাচ্ছ না আর কি। কিন্তু ক্যানেলে যে জল দেখেছিলাম ভর্তি জল কাদা, সেই জল কিন্তু আর নেই। কাদা আছে ডেফিনেটলি, বাট জল আর নেই, জল কমে গেছে এখন যেহেতু ভাটার টাইম। তো এখন একটু বকখালি এসছি, সানসেট দেখতে পাইনি ঠিকই, বাট হাওয়াটা খুব ভালো লাগছে। এসে একটু চা খেলাম, বিচে একটু থাকবো, ওই আধা ঘন্টা মতন হয়তো থাকবো, একটু হয়তো কিছু খাবো বিচ থেকে, মাছ ভাজা বা ভুট্টা খেতে ইচ্ছে করছে। তো খেয়ে দেন হোটেলে চলে যাব, রাতে ডিনার করে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। তো বিচে গিয়ে অনেক দিন পর ভুট্টা দেখতে পেলাম, আর ছোটোবেলায় এত ভুট্টা খেতাম যে আমার খুব ইচ্ছে করছিল খেতে। তো ভালো করে নুন লেবু দিয়ে মাখিয়ে দিতে বললাম। ভুট্টাটা বেশি দামও নেয়নি, 20 টাকা 25 টাকা এরকম ছিল। সুইট কর্নও বিক্রি হচ্ছিলো 40 টাকা করে। তারপর এখানে চলে এলাম মাছ ভাজার, দেখলাম প্রচুর ভ্যারাইটি রয়েছে, যেহেতু মৎস্য বন্দর, মাছের চাষই হয় বকখালিতে। তো চিংড়ি মাছেরও অজস্র ভ্যারাইটি, চিংড়ি, কাঁকড়া, টুনা, এখানে দেখতেই পাচ্ছ আই থিঙ্ক যে লবস্টারও পাওয়া যাচ্ছে, বেশ বড় বড় লবস্টার, প্লাস শ্রিম্প পাওয়া যাচ্ছে, মেন্টিস শ্রিম্প। আর আমোদি মাছ, লোটে মাছ এগুলো তো খুব কমন। তো দেখে কিন্তু বেশ লোভ লাগছিল। কিছু কিছু দোকানে ইলিশ মাছও ছিল, তবে ইলিশের চাষ যেহেতু বাংলাদেশে বেশি হয়, তো এখানে ইলিশের পরিমাণটা একটু কম। বাকি এখানে যেগুলো সবথেকে বেশি অ্যাভেলেবেল সেগুলোই দেখা যাচ্ছিল। আমরা এই লবস্টারটা চুজ করেছিলাম, 250 টাকা পড়েছিল এই লবস্টারটা। আর লোটে ফ্রাইটাও কিন্তু বেশ টেস্টি ছিল, মাছই বেশি ছিল আর কোটিংটা একদমই কম, তো এই জন্য খুব ভালো টেস্ট লাগছিল। ওটা 50 টাকা মতন নিয়েছিল, 6 পিস দিয়েছিল। আর এই লবস্টারটা কিন্তু 250 টাকা নিয়েছিল। আমরা কষা করিয়ে হোটেলে নিয়ে এসে খাবো বলে সোজা চলে গেছিলাম আবার বনশ্রী এসি হোটেলে, যেখানে দুপুরে খেয়েছি। আর এত ভালো লেগেছে যে এখান থেকেই খাওয়ার জন্য চলে গেছিলাম। তো এখানে চিকেন কষা ছিল 90 টাকা মতন প্লেট, আমরা 1.5 প্লেট মতন চিকেন কষা নিয়েছিলাম। আর তার সাথে 5 টাকা করে রুটি ছিল, 5টা মতন রুটি নিয়েছিলাম। ইন্টেরিয়ারটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এইটা আমাদের হোটেল সূর্য। বাইরে থেকে সন্ধেবেলা বেশ ভালো লাগছিল, তো ভাবলাম তোমাদের সাথে আউটলুকটা শেয়ার করে দিই। এটা কিন্তু বাস স্ট্যান্ড থেকে জাস্ট 2-3 মিনিট হেঁটে গেলেই বা হাতে পড়বে। তো এখন আমি আর শ্রেয়ান হোটেলে চলে এসেছি, আর শ্রেয়ান ওই পেমেন্টটা পুরো ক্লিয়ার করে দিতে গেছে। আমি বললাম যে ঝামেলা মিটে যায়, কারণ কালকে সকালে তো আমরা চেক আউট করে দেবো। তো যদি কোথাও বেরোইও একটু তাড়াহুড়োর মধ্যে বা একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, 10টার মধ্যে চেক আউট করতে হয়। তো রিল্যাক্স হয়ে স্নান টান করে তারপর বেরোবো। বেরিয়ে যদি আশেপাশে কোথাও যাবো, বিচে গেলে যাবো। তো দেখা যাক আজকে রাতে কী কী খাচ্ছি না খাচ্ছি সেটাও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে দেবো। আমরা বিচে কী খেয়েছি না খেয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি। ডিনার কী করবো সেটাও একটু পরে শেয়ার করছি। আগে ভালো করে একটু ফ্রেশ হয়ে নিই, বিকজ সারা দিনের হেকটিক, মানে সেই সকাল 4:30টার সময় ঘুম থেকে ওঠা, আর তারপর সারা দিনের জার্নির পর ফাইনালি এখন ফেরা। এখন কটা বাজে রে? 8টা বাজে এখন, মানে পুরোই সারাদিন হেকটিক গেছে, সারাদিন দৌড়দৌড়ি গেছে। তো এবার সত্যি একটু টায়ার্ড লাগছে, এনার্জি কম মনে হচ্ছে। চেঞ্জ করি, একটু ফ্রেশ হই, একটু বসি, ডিনার করি, তারপর তাড়াতাড়ি শুয়ে পড়বো। দেন কাল সকালে উঠে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে সেম ভিডিওতেই শেয়ার করে দেবো। তো আমরা ওনাদের জিজ্ঞেস করেছিলাম লবস্টারের কোন আইটেমটা সবথেকে বেশি ভালো লাগবে। আমাদের বললো লবস্টার কষা সবথেকে বেশি ভালো লাগবে, আর ওরা সত্যি ভীষণ ভালোভাবে বানিয়ে দিয়েছিল। তো খুব টেস্টি লাগছিলো। হোটেলে এসে এই জন্য রিল্যাক্স হয়ে বসে খেয়েছিলাম। প্লাস এই রুটি দিয়ে মাংস দিয়ে কিন্তু আমাদের ডিনারটা সেরে ফেলেছিলাম। আর বেশ অনেকটা পরিমাণ দিয়েছিল, বড় বড় 4-5 পিস চিকেন কিন্তু ওরা দেয়। সো আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি, রেডি হয়ে বাড়ি থেকে স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়েছি। এখন একটু বিচে এসেছি, একটু খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করে তারপর দেখি কোথায় যাওয়া যায়। এত বৃষ্টি পড়ছে, কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে।
তো বনশ্রী থেকে নিয়ে নিয়েছিলাম 100 গ্রাম পেটাই পরোটা, 20 টাকা মতন পড়েছিল। দুজন পেটাই পরোটা খেয়ে চলে গেছিলাম বকখালির বিচে সমুদ্র দেখতে। আর গিয়ে দেখলাম যে আগের দিন যে অত দূরে বিচ ছিল, এই ক্যানেলটা কিন্তু পুরো জলে ভরে একদম বিচের মতনই হয়ে গেছে, ওইদিকে কাউকে যেতে দিচ্ছে না। ওদিকে বিচ ছিল, ওদিক থেকে আমরা এদিক দিয়ে হেঁটে 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 যাচ্ছি সোজা। এদিকে বনদেবীর মন্দির আছে, ভাবলাম একটু গিয়ে দেখি, ম্যাপ ফলো করতে করতে যাচ্ছি। এখানে কিন্তু বেশ ভালো কয়েকটা বসার জায়গাও আছে, তো কেউ এলে হয়তো বসার জন্য। তবে আমি বিচের ধার জুড়ে এরকম ঘাস উঠতে কোনো দিনই দেখিনি। এটা এটা বেশ ভালো লাগলো দেখে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। মাছ না পোকা পোকা, হ্যাঁ পোকা হয়েছে এগুলো, ও অনেক বছর আগে কচ্ছপের গায়ে, খোলসের। এরকম জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা বনদেবী মন্দির যাওয়ার, আর ওই 50 মিটার মতো দেখাচ্ছে। এখন কটা বাজে রে? 11:16। আমাদের সব ঘোরাঘুরি হয়ে গেছে বলে আমরা ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে যাই বাড়ি, দেরি করে লাভ নেই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়ার কিছু বানিয়ে খেয়ে নেবো। এখন বাজে 11:16, আর বাস স্ট্যান্ড থেকে আমরা একটা বাস পেয়ে গেছি। বাসটা ছাড়ছিল, আমরা দৌড়ে এসে ধরে নিয়েছি। এখনও ছাড়েনি, বাট ওই 1 ঘন্টার মধ্যে আশা করি নামখানা স্টেশন ঢুকিয়ে দেবে। আর চেষ্টা করবো 12:28 যে ট্রেনটা আছে সেই ট্রেনটা যদি পেয়ে যাই তো ওটা করে লক্ষ্মীকান্তপুর, দেন ওখান থেকে তো পেয়েই যাব কোনো না কোনো ট্রেন, সবসময় যাতায়াত করে 1 ঘন্টার গ্যাপে গ্যাপে। তো চলো। অনেকেই হয়তো দেখে থাকবে, এখন খুব ভাইরাল এই কাঁকড়া মেলা। এটা কিন্তু নামখানাতেই হচ্ছে, অনেক বড় মেলা, আমরা রাস্তায় দেখতে পেলাম যাওয়ার সময়। টাকা খুব ভালো বুদ্ধি। এই ট্রেনটায় উঠে যাচ্ছি 1:35। এটা নামখানা মাঝেরহাট লোকাল, বালিগঞ্জ থেকে আমাদের রুট চেঞ্জ করতে হবে। তো ঢাকুরিয়া স্টেশনে নেমে গেছিলাম, কারণ 1 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেনটা নামাবে। আর নেক্সট 1 নম্বর প্ল্যাটফর্মেই আমরা পেয়ে গেছিলাম ক্যানিং শিয়ালদা লোকাল। তো ফাইনালি মানে 5টার মধ্যে আমরা বাড়িও ঢুকে গেছি, যেখানে আমাদের 4:38 ডিরেক্ট যে নামখানা লোকালটা রয়েছে, নামখানা টু শিয়ালদা, সেটা ধরার কথা ছিল। 12:28 তো মিস করে গেছি একটুর জন্য, মানে 5 মিনিট আগেও যদি বাসটা ছাড়তো, বাট অ্যাকচুয়ালি আধ ঘন্টা 40 মিনিট পর পর বকখালির স্ট্যান্ড থেকে বাস ছাড়ে নামখানা কাকদ্বীপ যাওয়ার জন্য। তো ওই জন্য পৌঁছতে পারিনি আনফর্চুনেটলি, বাট স্টিল 4:38 ট্রেন ধরে আমাদের বাড়িতে হয়তো আমরা ঢুকতাম 9টা, আর এখন আমরা 5টার মধ্যে ঢুকে ঘরে এসে রিল্যাক্স করছি। তো যাই হোক, মোটামুটি ট্রিপটা বেশ ভালোই কাটলো। একটা ছোটো 1 ডে ট্রিপও যদি কেউ করতে চায় বকখালির, তো ডেফিনেটলি করে রাতের মধ্যে বাড়ি ফিরে আসতে পারবে ইজিলি। যতটা পারলাম আমি তোমাদের সাথে ডিটেলসে খরচাপাতিও শেয়ার করে দিয়েছি ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার।